গুলি করেছে। সব জিনিস লুট করতে পারেনি, মনে হচ্ছে কোনো কারণে ওদের মাঝখানেই পালাতে হয়েছে। চুরি করতে এসেছিল আর মারা গেছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার ও একা আসেনি, ওর সাথে দুজন আরো ছিল। আচ্ছা, আরো দুজন ছিল। একে এইভাবে কে গুলি করেছিল? আপনি? না স্যার, এর সঙ্গে যারা ছিল মেরেছে। কি হয়েছিল স্যার, ওরা আমাকে মারতে চাইছিল, আমি সরে গেলাম আর ভুল করে গুলি ওর লাগলো, আর বাকি দুজন ভয় পেয়ে পালিয়ে গেল। স্যার স্যার হ্যাঁ স্যার, আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি। ওখানে 3 জনকে দেখা যাচ্ছে যারা চুরি করেছে, কিন্তু ওদের চেনা যাচ্ছে না, কারণ ওই 3টে লোকও এর মতো মাস্ক পরেছিল। গুলি ওরাই চালিয়েছে। রিক, এর কোনো আইডি পাওয়া গেছে? না স্যার, আইডি বা কিছুই পাওয়া যায়নি। স্যার, হ্যাঁ দা, এই শপার্স প্যারাডাইজ মলের ভ্যালে পার্কিং এর টিকিট পাওয়া গেছে আজকের স্যার, সকাল 8:45 হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবেন আপনারা, আপনাদের মধ্যে কেউ আজ সকালে শপার্স প্যারাডাইস মলে গিয়েছিলেন? কেউ জাননি। না স্যার। তার মানে স্যার, চুরি করার আগে চোর শপিং মলে গেছিল। হ্যাঁ, শপার্স প্যারাডাইস মল। কি হয়েছে স্যার? আচ্ছা, তোমাদের মলে কি ওয়ালে পার্কিং আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। CID? তোমাদের ওয়ালে পার্কিং এর ইনচার্জকে ডাকো। বিনোদ স্যারকে? ডাকো, আচ্ছা। চেক করো পার্কিং ট্যাগে যে গাড়ির নাম্বারটা ছিল সে গাড়িটা এখানে আছে কিনা। বাইরে বেরো। কে ভাই তুমি? এদিকে আয়, বল। জুয়েলারি শপে যে চুরি করেছিলি সেগুলো কোথায় লুকিয়েছিস? কোথায় তোর দ্বিতীয় সঙ্গী? স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ও আমার বয়ফ্রেন্ড। আমাদের কোনো ভুল হচ্ছে না, এই নাম্বারটাই গাড়িরই তো। নাম্বার তো এটাই আছে, কিন্তু পার্কিং এর ট্যাগ তো আমরা প্রথমেই দিয়ে দিয়েছিলাম। কি? কার্ডটা কখন ফেরত দিয়েছিলে? স্যার, এই 5 মিনিট আগে। কটার সময় এসেছো তোমরা এখানে? স্যার, আমরা 8:45 এসেছিলাম ফিল্ম দেখতে। স্যার, হ্যাঁ স্যার গাড়িতে কিচ্ছু নেই। স্যার, আপনি আমায় ডেকেছেন? আমি বিনোদ, এখানকার পার্কিং ইনচার্জ। বাবু, আপনি এটা বলুন যে আপনাদের এখানে ওয়ালে পার্কিং এর সিস্টেমটা কি? স্যার, পার্কিং এ 2 রকম ট্যাগ হয়, একটা আমাদের কাছে থাকে আর একটা আমরা গাড়ির মালিককে দিয়ে দিই, আর পরে যখন উনি ট্যাগ ফেরত দেন তখন আমরা ওনাকে গাড়ি ফেরত দিয়ে দিই। আচ্ছা, তাহলে এই গাড়ির পার্কিং ট্যাগ নিশ্চয়ই আপনাদের কাছে আছে? 2টো পার্কিং ট্যাগ? হ্যাঁ হ্যাঁ, কারণ গাড়ি তো মালিকের কাছেই আছে। হ্যাঁ স্যার, হওয়ারই তো কথা। একটু দেখান। স্যার, আমি ওই হীরাকে ডাকছি, ওই সব গাড়ি পার্ক করে ট্যাগ ড্রয়ারে রাখি। ঠিক আছে, ডাকুন, তাড়াতাড়ি ডাকুন। এসো স্যার, এই হচ্ছে হীরা। হ্যাঁ হ্যাঁ স্যার, এই গাড়ির 2টো টিকিট স্যার, একটা আমাদের আর একটা গাড়ির মালিকের। স্যার, এটা কি করে হতে পারে? একটা ট্যাগ ওই ছেলেটার কাছে ছিল, একটা হীরার কাছে, তাহলে এই তৃতীয় ট্যাগটা কোথা থেকে এলো যেটা জুয়েলারি শপে পেয়েছিলাম? সেটাই তো।
হ্যালো, কি? একে গুলি করেছে? সেন্স নেই, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। এ তো মারা গেছে স্যার। একেও গুলি করেছে বাঁ দিক থেকে। এর নাম হলো সুধীর। আর ওই মোহনকেও গুলি করা হয়েছে ওর বুকে, আর সুধীরকে বাঁ দিক থেকে। মোহন তো বেঁচে গেছে, আর এখানে যা কিছু ঘটেছে মোহনই বলতে পারবে। আগের থেকে ভালো আছি স্যার, কিন্তু খুব ব্যথা আছে। সব ঠিক হয়ে যাবে। বলবে কি হয়েছিল? স্যার, ও আমার সাহেবকে গুলি করে দিয়েছে। আর 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 কি? মানসী বেবিকে নিয়ে চলে গেছে। মানসী? মানসী? এই মানসীকে? সুধীর সাহেবের 7 বছরের ছোট বাচ্চা। মাই গড! আচ্ছা, কে ছিল লোকটা? তুমি কি ওই লোকটার মুখটা দেখেছো? তুমি কি ওই লোকটাকে চেনো? না স্যার, ওর মুখ ঢাকা ছিল। ও আচ্ছা মোহন, তুমি কি বলবে প্রথম থেকে যে কি কি হয়েছিল? স্যার, মানসী বেবিকে আইসক্রিম খাইয়ে আমরা মল থেকে ঘরে ফিরে যাচ্ছিলাম। সাহেব, সব ঠিক আছে তো? হ্যাঁ মোহন, সব ঠিক আছে। না সাহেব, আপনাকে চিন্তিত লাগছে। সেরকম কোনো ব্যাপার নেই। কি হলো মোহন? দেখছি সাহেব। আরে 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 দাদা দাদা, আমি 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 সরি দাদা, আমি বুঝতে পারিনি আপনি এমন হঠাৎ করে সামনে চলে সরি, এলেন। দেখে চালাতে পারো না? আরে মোহন, কি হলো? কিছু না সাহেব, আসুন আসুন, আমি আপনাকে সাহায্য করছি। আপনার বেশি লাগেনি তো? সবকিছু ঠিক আছে সাহেব। তারপরে ও তোমাকে সেখানে নিয়ে গিয়েছিল যেখানে আমরা তোমাকে অজ্ঞান অবস্থায় পাই। হ্যাঁ, আমি ওকে থামাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার উপর গুলি চালিয়ে দিল আর মানসীকে নিয়ে চলে গেল। আচ্ছা, একটা কথা বলো, যে তোমার সুধীর স্যারের সাথে কারোর কোনো শত্রুতা ছিল? না স্যার, এমন কেউ ছিল না। সুধীরবাবু অনেক ভালো মানুষ ছিলেন। আচ্ছা, ওনার পরিবারে আর কে কে আছে? সুধীর সাহেবের স্ত্রী বেদিকা ম্যাডাম। স্যার, যদি এটা কিডন্যাপিং এর কেস হয়, তাহলে কিডন্যাপাররা মানসীর বাবা সুধীরকে মারলো কেন? আই মিন, ওরা মুক্তিপণ কার কাছে চাইবে? রবি, আমার তো এটা মনে হচ্ছে হয়তো ওটাই একটা সুযোগ ছিল মানসীকে কিডন্যাপ করার জন্য, আর বাকি থাকলো মুক্তিপণ চাওয়ার ব্যাপারটা। সেটা তো ওর মাও দিতে পারে। সুধীর মারা গেছে তো কি হয়েছে? কেন আমি ঝগড়া করলাম তোমার সাথে সুধীর? কেন? কত ভালো লোক ছিল, কেউ ওর সাথে কি করে এরকম করতে পারে? আর এর তো কোনো শত্রুতাও নেই কারোর সাথে। ম্যাডাম, প্লিজ নিজেকে একটু সামলান। জানি না আমার বাচ্চা কোথায়, কি অবস্থায় আছে। যদি আমি ওর সাথে চলে যেতাম। এক মিনিট বেদিকা দেবী,
কোথায় যেতেন ওর সঙ্গে? কি কি বলতে চাইছেন আপনি? ওনার একটা মিটিং ছিল আজ, আর ওটা ক্যান্সেল করে ও মানসীকে নিয়ে শপিং করতে গিয়েছিল। আমাকে বারবার বলেছিল যে চলো, তুমিও সাথে চলো। আমারই কি হলো যে আমি ওদের সাথে গেলাম না। আচ্ছা, তার মানে হলো মল যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল? হ্যাঁ স্যার, ও শপিং যেতে একদম পছন্দ করতো না। ও তো শুধু মানসীর জন্য আজ মল যাওয়ার প্ল্যান করলো। স্যার, প্ল্যানটা যদি আগে না হয়ে থাকে তাহলে কিডন্যাপাররা জানলো কি করে যে ওরা মলে যাচ্ছে? স্যার তার মানে হলো পুরবী, কেউ তো নিশ্চয়ই জানতো যে সুধীর ওই ব্রিজটার ওপর দিয়েই যাবে, আর এই জন্য কিডন্যাপার্স ওখানে ঘাপটি মেরে বসেছিল। কিন্তু আমি ছাড়া কেউই এই মল যাওয়ার প্ল্যান জানতো না। স্যার, ওই কিডন্যাপাররা মল থেকে ওদের পিছু করেনি তো? হতে পারে, হতে পারে, কিন্তু যেই হোক না কেন কিছু তো গন্ডগোল আছে। সুধীরের গাড়ি থেকে আমরা এমন কোনো জিনিস পাইনি যেটা ও মল থেকে কিনেছিল। আর তাছাড়া নিজের মিটিং ক্যান্সেল করে ও মলে যাওয়ার প্ল্যানটা কেন হঠাৎ করে করেছিল? আসুন স্যার। স্যার, আপনি এখান থেকেই সমস্ত সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। গুড। আজ সকাল 10টা থেকে 12টার মধ্যে ফুটেজ দেখাও। ইয়েস স্যার। ওরা ভেতরে আসছে, তার মানে মানসী আর সুধীর মলে এসেছিল। দেখো, এসে গেছে। ও বারবার নিজের ঘড়ি দেখছে। হ্যাঁ, মনে হচ্ছে ও কারোর জন্য অপেক্ষা করছিল। প্রথমে তো বারে বারে ঘড়িটা দেখছিল, এখন আবার কাকে ফোনও করলো। মোহন সুধীরের ড্রাইভার? সুধীর কোথায় চলে গেল বাচ্চাটাকে মোহনের কাছে ছেড়ে দিয়ে? মানসীকে নিয়ে মোহন কোথায় যাচ্ছে? ফোন আসা মাত্রই মানসীকে নিয়ে চলে গেল। কোথায় গেল? এই বেসমেন্টের ফুটেজটা একটু বড় করুন। বাইক? স্যার, মানে আমাদের সন্দেহটাই ঠিক। কেউ সুধীরবাবুকে মল থেকেই ধাওয়া করেছিল বাইক নিয়ে। স্যার, এটা সেই বাইকটা নয় তো যেটা ধাওয়া করছিল, আর তারপরে ফ্লাইওভারে গাড়ির সাথে ধাক্কা লাগে আর মোহনের সাথে ঝামেলা হয়? এটা সেই বাইকটাই সচিন। খোঁজ নাও বাইকটা আসলে কার আর বাইকটা কে চালাচ্ছিল। এই যে XY05ZX 8967, এই বাইকটা এখানকার এই অ্যাড্রেসে রেজিস্ট্রেশন করা, এই মলের। স্যার, এখানে অনেক বাইকই আছে যা মলের নামে রেজিস্টার করা আছে, যেমন এই পার্কিং যেটা প্রাইভেট কোম্পানির নামে রেজিস্টার আছে। সেই রকম এই মলের এমপ্লয়ীদের বাইকগুলো মলের অ্যাড্রেসই রেজিস্টার আছে। তাহলে একটু চেক করে বলুন। আগে নিশ্চয়ই। ধীরজ, বলুন। ধীরজ, এই নাম্বারটা দেখো তো কার। XY05ZX। স্যার, এটা তো রাজুর বাইকের নাম্বার। রাজু? হ্যাঁ স্যার, রাজু সব সময় এই বাইকটাই চালায়। আচ্ছা, ওই বাইকটা এখানে আছে হয়তো। এই রাজু কোথায়? ওকে ডাকো তো। পঙ্কজ, স্যার। যাও তো ওদের সাথে, যাও ওকে নিয়ে এসো। আচ্ছা,
মোটরসাইকেলটা কোথায় পার্ক করা আছে? আসুন স্যার, এই যে সেই বাইক। এই দেখো সচিন, এটার এই বাঁ দিকের ইন্ডিকেটরটা ভাঙা আছে, নিশ্চয়ই ধাক্কা লেগেছিল। স্যার, এ রাজু স্যার। সুধীর নামে কোনো লোককে তুমি চেনো? না স্যার, সুধীর নামে আমি কাউকে চিনি না স্যার। আজ সকালে তোমার বাইক 8967 কান্দিভালির ফ্লাইওভারে একটা লাল গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল। না স্যার, আজ সকালে তো আমি মলে ছিলাম স্যার। মিথ্যে বলছে স্যার ও। 2 মিনিট দিন স্যার, 2 মিনিট ওকে আমার সঙ্গে ছেড়ে দিন, তারপর ফরফর 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 করে সব কথা বলে দেবে ও। স্যার, মিথ্যা কথা বলছি না আমি। যদি তুই সত্যি বলিস তাহলে তোর বাইক ওই ফ্লাইওভারে কি করছিল? গাড়িটা টোল খেয়েছে, সাইড ইন্ডিকেটর ভেঙে গেছে, কেন? হ্যাঁ 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 স্যার, মনে পড়েছে স্যার। ওই বাইকটা আমার ছিল স্যার, কিন্তু স্যার বাইকটা আমি চালাচ্ছিলাম না স্যার। কে চালাচ্ছিল? তুমি গল্প শোনাচ্ছ? না স্যার, বাইক আমি চালাচ্ছিলাম না স্যার, ওই বাইক হীরা চালাচ্ছিল স্যার। হীরা? স্যার এই হচ্ছে হীরা। ঠিক আছে, হীরাকে ডাকো। স্যার ও আপনি আসার পরেই ওর কিছু কাজ মনে পড়েছে আর ও চলে গেছে। তাহলে ফোন করো ওকে। হ্যাঁ স্যার। এখনই তো কাজের কথা মনে পড়বে, তাই না? ফোন করো ওকে তাড়াতাড়ি। স্যার ওর ফোনটা বন্ধ বলছে। ফোন বন্ধ? হীরার ফোনটা সার্ভিলেন্সে দিয়ে দাও, আর ওর বাড়ির ওপর কড়া নজর রাখো। দেখা যাক ও কোথায় আর কত দূর পালায়। একে গুলিটা কাছ থেকে মারা হয়নি বস, 400 থেকে 500 মিটার দূর থেকে করা হয়েছে, ওপর থেকে। এইভাবে হয় 8 তলা থেকে, নয় টেরেস থেকে। ডক্টর সালুকে আপনি এত জোর দিয়ে কি করে বলছেন যে গুলি 400 কিংবা 500 মিটার দূর থেকে মারা হয়েছিল? দেখো দা, যে ফ্লাইওভারটাতে ওর গাড়িটা ছিল এর হাইট রাস্তা থেকে 4 তলার সমান, আর এখান থেকে এই গাড়ি থেকে যদি আমরা দেখি তাহলে 400 মিটারে আসছে 8 তলা আর 500 মিটারে আসছে টেরেস। সেই কারণে আমি বলছি হয় গুলিটা 8 তলা থেকে করা হয়েছে, নয় টেরেস থেকে। স্যার তাহলে মোহন এটা কেন বলছিল যে গুলি নিচ থেকে চলেছে, ওর সামনে চলেছে? এই মোহন মিথ্যে কথা বলছিল আর নাটক করছিল। একটা কাজ করো, হসপিটালে ফোন করো আর বলো যে যতক্ষণ না আমরা পৌঁছবো ওকে যেন কোথাও না যেতে দেয়। আর দয়া স্যার, ওই ফ্লাইওভারে গিয়ে খুব ভালো করে চেক করতে হবে, আর দেখতে হবে যে কোন বিল্ডিং থেকে গুলি চালানো হয়েছিল আর কোন ফ্লোর থেকে। স্যার। স্যার, হ্যাঁ, মোহন হসপিটাল থেকে পালিয়ে গেছে। কোথায় আর কত দূর পালাবে? ইঁদুরকে তো গর্তে ঢুকতেই হবে। ওর বাড়ির ওপর কড়া নজর রাখো, কড়া নজর। স্যার মোহনের ঝগড়াটা ঠিক এখানে হয়েছিল। গাড়ি আর বাইকের ধাক্কা লাগার পর যখন এরা নিজেরা ঝামেলা করছিল, তখন মোহনের সাথীরা সুযোগ বুঝে কোনো একটা জায়গা থেকে সুধীরের ওপর গুলি চালায়। গাড়িটা এখানে দাঁড়িয়েছিল, সুধীর ব্যাকসিটে বসেছিল, আর গুলিটা এসে লাগে ওর মাথার ঠিক এই জায়গাটায় 400-500 মিটার দূর থেকে। 400 থেকে 500 মিটারের মধ্যে তো এই বিল্ডিংটাই দেখতে পাচ্ছি, মানে এখান থেকেই গুলি চলেছিল। এর আশেপাশে তো এত উঁচু বিল্ডিং আর দেখতে পাচ্ছি না। কিন্তু একটা কথা তো পরিষ্কার স্যার, যে অ্যাক্সিডেন্টের জায়গা আগে থেকেই ঠিক করা ছিল। ঠিক বলেছ নিখিল, ওই লোকটা এখানেই কোথাও লুকিয়ে বসেছিল, আর ওর বাইকের সঙ্গে এখানেই কোথাও অ্যাক্সিডেন্টের ড্রামা করে। আর যখন এদের ঝামেলা হচ্ছিল তখন ওদের তৃতীয় সঙ্গী এই বিল্ডিং থেকে গুলি চালায়। কিন্তু স্যার, ও এই বিল্ডিংয়ে ঢুকে কোথা থেকে গুলি চালিয়েছিল? ডক্টর সালুকে বললেন না, 400 থেকে 500 মিটার দূর থেকে, আর গুলি চলেছিল ওপর থেকে নিচের দিকে, মানে হয়তো সেটা বিল্ডিংয়ের লাস্ট ফ্লোর হবে, আর না হলে ছাদের উপর থেকে হবে। চেক করে দেখি ওখানে। আরে দাদা, বহু বছর থেকে আসছি, এমন নয় যে প্রথম আসছি যে লেখালেখি করতে হবে। ভরসা করতে শেখো, ভরসা। ভরসা তো আমি নিজের উপরেও করি না দাদা।
যাও। খুব ভালো কাজ করছো, সবসময় এরকম সাবধান থাকবে। থ্যাংক ইউ স্যার। আপনি কি কোনো ফ্ল্যাটে যাবেন? অ্যাকচুয়ালি আমরা সিআরডি থেকে আসছি, কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ স্যার, বলুন না। আচ্ছা, তোমার নাম কি? মিরাজ। দেখো নীরজ, আজ ঠিক 11:30টার সময় এই ফ্লাইওভারে একজনের খুন হয়েছে। গাড়ির মধ্যে কেউ ওনাকে গুলি করে। খুব খারাপ হয়েছে স্যার। কে ছিল স্যার? ওই লোকটাকে কেউ এই বিল্ডিং থেকেই গুলি করে। এখানে তো পরিবারের লোকজন থাকে, এখান থেকে কেউ কেমন করে গুলি চালাবে? গুলি তো এই বিল্ডিং থেকেই চালানো হয়েছে। আচ্ছা, তুমি কি এটা বলতে পারবে যে 11:30টার সময় কোনো অচেনা ব্যক্তি এই বিল্ডিং এ ঢুকেছিল কিনা? কারো আত্মীয় বা কারোর সঙ্গে দেখা করতে এসেছিল? স্যার, আমার জানা নেই। কেন? স্যার, আমি এই 1 ঘন্টা আগে ডিউটিতে এসেছি, বেশ এইমাত্র এসেছি। আচ্ছা, তাহলে কে ছিল তোমার জায়গায় ডিউটিতে? আমি একাই ডিউটিতে থাকি এখানে। কতবার আমি সেক্রেটারিকে বলেছি, উনি পাত্তাই দেন না। আচ্ছা, এই বিল্ডিং এ কি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে? না স্যার। আচ্ছা, এই বিল্ডিং এর সব থেকে ওপরের যে ফ্লোরটা আছে, ওখানে কোনো খালি ফ্ল্যাট আছে যার একটা জানালা ফ্লাইওভারের দিকে খোলে? না তো ম্যাডাম, সব ফ্ল্যাটেই লোকজন থাকে। ছাদটা দেখাও। কে ওখানে? কে ওখানে? এগোবে না, আমি বলছি এগোবে না। আমি মেরে দেবো সবাইকে, মেরে দেবো সবাইকে। ছুরি ফেলো, এগোবে না, চোট লাগতে পারে তোমার। আমি একে একে সবাইকে মেরে দেবো। এগোবে না, সরে যাও। এই নাটক বন্ধ করো আর মোহনকে ডাকো। ওকে ছুতেও পারবে না তোমরা, সবাইকে মেরে ফেলবো বলে দিলাম। আর এটা ভেবো না যে তোমরা এতজন আছো বলে আমি ভয় পেয়ে গেছি। আমি ভয় পাওয়ার মানুষ নই। আমরা শুধু মোহনকে চাই। মোহন এখানে নেই, আর যদিও থাকতো না তোমাদের হাতে আমি কখনোই দিতাম না। দেখো দেখো, চলে যাও এখান থেকে। সচিন, দেখো তো ভেতরে আছে কিনা। এগোবে না বলছি, এগোবে না, আমি মেরে দেবো। ছাড়ো আমার হাত, ছাড়ো 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 এটা। এবার বলো, মোহন কোথায়? জানি না আমি। ও পালাতে পারবে না, ধরাও পড়বেই। আপনারা কেন ওর পেছনে পড়ে আছেন? কি করেছে ও, আর আপনারা কারা? আমরা সিআইডির লোক, আর তোমার স্বামী সুধীর বাবুকে খুন করেছে। খুন? সুধীর সাহেবকে খুন? মোহন এমন করতেই পারে না। ও ও খুন করতে পারে না। আপনাদের কোথাও বোঝার ভুল হচ্ছে, আপনারা মিথ্যে কথা মিথ্যে নয়, বলছেন। এটাই সত্যি। তোমার স্বামী মোহন সুধীর বাবুকে খুন করেছে, আর তার মেয়ে মানসী ওকে কিডন্যাপ করেছে। কি? মোহন? না, মোহন এরম করতে পারে না। এর মানে ও আমায় মিথ্যে বলেছিল। মিথ্যে কথা? কি কি মিথ্যে কথা বলেছে? এই এই যে যে ওর ভয় হচ্ছে যে কেউ ওকে মারতে চায়, আর আমাকেও। ও এসেছিল তোমার সঙ্গে এখানে দেখা করতে? না না, ও বাড়ি আসেনি। ওর ফোন এসেছিল কিছুক্ষণ আগে। ও বলছিল যে ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেবে না, আর দরজা জানলা সব বন্ধ করে রাখবে। আবার কিছুক্ষণ বাদে ফোন করব, আর ওখানে এটা বলার জন্য যে ওর কিছু জামা কাপড় আর টাকা দরকার ছিল। জামা কাপড় আর টাকার প্রয়োজন? কোথায় যেতে হবে সেটা ও বলে দেবে। আসুন স্যার, আসুন। এখান থেকে তো রাস্তাটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে।
স্যার ইউজ করা গুলিটা আর্সেল। এটা নিশ্চিত যে কেউ এই ছাদে এসেছিল আর এখান থেকেই গুলি চালিয়েছে। আরে এরকম কি করে হবে নীরজ? ছাদের চাবি তো তোর কাছে থাকে না, তাহলে কি করে কেউ উপরে এলো? স্যার আমি কি করে জানবো? আর ছাদের একটা চাবি তো আপনার কাছেও থাকে না। কি বলতে চাইছিস তুই? আমি এসব করেছি? আমি জানি না কে কি করেছে না করেছে, আমি তো এখানে ছিলামই না। কি কথা বলছিস নীরজ? সকালেই তো আমি তোকে এখানে দেখেছিলাম। কি বলছেন স্যার? আমাকে কি করে দেখলেন আপনি? খুব বেশি হলে 1 ঘন্টা আগে এসেছি এখানে আমি। আরে হ্যাঁ, তুই তো ছিলি। যখন আমি লিফট দিয়ে নিচে নামছিলাম তখন তুই সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলি। আরে স্যার ওটা তো অন্য কেউ না, হতে না, পারে। না, তুই আমি ছিলি। কি করে- আমি দেখেছি। আমি কি করে থাকবো? আমি ডিউটিতে কি ছিলাম না। উল্টোপাল্টা বকছিস নীরজ? ময়ূক, এই ওয়াচম্যানের একটা ছবি তোলো আর চেক করো। আচ্ছা নীরজ, একটা কথা বলো। আরে বারবার কেন মিথ্যে আরে কথা বলছিস বারবার তুই? আমি কেন? মিথ্যে শুনুন, বলছি না, শুনুন, ছিলাম এক না, মিনিট, না এক তো। মিনিট। আচ্ছা, এটা ঠিক কটার সময় কথা বলছেন? সকালে স্যার। আর সকালে তুমি ডিউটিতে ছিলে না? স্যার আমি 1 ঘন্টা আগে ডিউটিতে এসেছি, আমি ছিলামই না এখানে। তাহলে সকালে কোথায় ছিলে? বিরারে। সে কি, তুমি ওখানে কি করছিলে? ওখানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, কাল সন্ধ্যায় গিয়েছিলাম। আচ্ছা, তো তুমি কোথায় থাকো? মালাডিস। মাল্লাড ইস্টে। স্যার এই দেখুন স্যার। তুমি ওখানে কি করতে গেছিলে? বন্ধুর ছেলের জন্মদিন ছিল, কাল সন্ধ্যায় গিয়েছিলাম। বেশ করিতকর্মার লোক তো। আজ 1 ঘন্টা আগে এখানে এসেছি। আচ্ছা বালু, একটা কথা বলো, তুমি এখানে ডিউটি কবে জয়েন করেছিলে? স্যার এই 6 মাস আগে। বালু? স্যার এর নাম তো নীরজ। বালু ওরফে নীরজ ওরফে কন্ট্রাক্ট কিলার। কি করছিস সেখানে? ওই ধর, ধর। মোহন, মোহন আমাকে মিথ্যে বলল। শুধু তোমাকেই নয়, আমাদের নিজের মালিককে। তোমার স্বামী একটা ঠকবাজ। যে থালায় খেলো সেই থালায় ফুটো করলো। ও খুবই চালাক। তোমাকে ফোন করার পর নিজের ফোনটা বন্ধ করে দিল যাতে আমরা ওকে ধরতে না পারি। কিন্তু পালাতে পারবে না ও। সব অপরাধীর পরিণতি একই হয়, জেল নয়তো ফাঁসি। মোহন, ফোনটা ধরো আর স্পিকারে দাও। ধরো। হ্যালো রেখা, হ্যালো। তোমার আশেপাশে কি কেউ আছে? না তো, কে কে থাকবে আমার পাশে? না না, এমনি। তুমি ঠিক আছো তো? কেউ কি তোমাকে বিরক্ত করেছে? ওখানে কি কেউ আছে? না তো, কেউ নেই এখানে। আর ওরা কারা যারা তোমার পেছনে পড়েছে? আর কেন পড়েছে? আরে ওটা অনেক বড় ব্যাপার, আমি তোমার সাথে দেখা করে তোমাকে সবকিছু জানাবো। কখন দেখা করবে? শোনো শোনো, আমার কথা মন দিয়ে শোনো। তুমি 8 ঘন্টার মধ্যে শ্রীফোর্ট মোড়ে দেখা করো, ঠিক আছে? আর শোনো, কিছু কাপড় আর টাকা পয়সা নিয়ে এসো। জামা কাপড় আর টাকা? কেন, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, সব ঠিক হয়ে গেলে ফিরে আসবো। শোনো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? ফিরে এসে তোমাকে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি আমি। কেন পালাচ্ছিস? হ্যাঁ, কেন পালাচ্ছিস? ক্ষমা করে দিন, ক্ষমা করে ক্ষমা দিন করে দেবো? তুই গুলি চালিয়েছিস না? হ্যাঁ, হ্যাঁ স্যার। কেন কেন মেরেছিস? আমাকে এটা বলেছিল করতে। কে কে বলেছিল? হ্যাঁ? কে ছিল স্যার? মোহন, মোহন, সুধীরজির ড্রাইভার। ও আমাকে এটা করতে বলেছিল।
সচিন, কাপড় আর টাকা পয়সা নিয়ে এসেছো তো? এসব কি হচ্ছে মোহন? তোমার পেছনে সিআইডি কেন লেগেছে? সিআইডি আমার পেছনে? এ তুমি কি করছো মোহন? আমার কথা শোনো, গাড়ি এখানেই থামিয়ে দাও আর নিজেকে সিআইডির হাতে তুলে দাও। তুই আমাকে মিথ্যে বলেছিস? সিআইডি কে সাথে নিয়ে এসেছিস না? অটো দাঁড় করা। এই থামলে তুই গেলি? স্যার আমাকে মারবেন না স্যার। মারবো না, তুই চল 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 চল। কিরে শুনতে পাচ্ছিস না? অটো দাঁড় করা। মোহন কথা তাড়াতাড়ি চল। শোনো, মোহন কথা শোনো। আরে চল চল চল। কি করলি? কেমন করে চালাচ্ছিস তুই? দেখুন স্যার, কাছে আসবেন না, কাছে আসবেন না, কাছে এলে একে মেরে দেবো। বেরো। আসুন। আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাকে আমাকে যা বলা হয়েছিল আমি তাই করেছি স্যার। মানসী কোথায়? মানসী বেবি কোথায় আমি জানি না স্যার। আমি তো ওই বিল্ডিং এর ওয়াচম্যান নীরাজ, ওই ড্রাইভার হীরা আর ওই গুন্ডাদের টাকা দিয়েছিলাম কাজটা করার জন্য, আর এর জন্য আমিও টাকা পেয়েছিলাম। এর বাইরে আমি কিছু জানি না স্যার। কার কথায় তুই এগুলো করেছিস? ওর কথায়, যার কাছে মানসী আছে। মানসী কার কাছে আছে? হীরা তুমি? হ্যাঁ আমি। আমার টাকা? টাকা নেই, টাকা আমিও পাইনি। যদি টাকা না পাই না তাহলে বাচ্চা বাচ্চা মানসীকে কিচ্ছু করবে না, টাকা পেয়ে যাবে, পেয়ে যাবে টাকা। আসলে যা কিছু হচ্ছে না সেটা তোমার জন্যই হচ্ছে। আমার জন্যে? তা নয় তো কি, যদি তোমার পকেট থেকে ওই ট্যাগ জুয়েলারি শপে না পড়তো তাহলে সিআইডি আমাদের কাছে পৌঁছতেই পারতো না। ভুল করে পড়ে গেছিল, মলে চাবিতে ট্যাগটা লাগাতে গিয়ে ছিঁড়ে গেছিল। ওটা আমি পকেটে রেখেছিলাম কারণ চুরি করতে যাবার ছিল। আমি কি করে জানবো যে সিআইডি পেয়ে যাবে ওটা? ঠিক আছে যেতে দাও, এখান থেকে তাড়াতাড়ি চলে যাই সিআইডি আসার আগে। মানসী কোথায়? মানসী ভেতরে আছে। ভেতরে? আরে মানসী, মোহন আঙ্কেল, মোহন মানসী। আঙ্কেল। কেমন আছো? ভালো আছো? চল বন্দুক দে, বন্দুক দে, চলায়। চল বাচ্চাকে নিচে নামা, বাচ্চাকে নিচে নামা। চল এই বাচ্চা বসে যা। চল বাইরে চল, বাইরে চল, তোকে আলাদা করে বলবো। চল চল বাইরে। তোমরা এখানে কি করতে এসেছো? নিজেদের ভাগ নিতে এসেছি তোমার থেকে। ভাগ নিতে না মানসীকে নিতে? দেখ সিআইডি আমাদের পেছনে পড়ে রয়েছে, খুব কষ্ট করে পালিয়ে এসেছি। যদি আমার ভাগটা দিতে দেরি করো না তাহলে আমি এই বাচ্চাটাকে বিক্রি করে দেবো। মুখ সামলে কথা বল। বাচ্চা সম্পর্কে কিছু বলবি তো তোদের এখানেই জমিতে পুঁতে দেবো। বেশি চালাকি করিস না, তাহলে সিআইডি কে বলে দেবো বাচ্চা তুই চুরি করেছিস। যদি প্রাণে বাঁচিস তবেই তো তোরা বলবি, তাই না? হ্যাঁ, যখন সিআইডি তোদের পেছনে পড়েই গেছে তখন তখন তোরা দুজনে আমার পক্ষে কম বিপজ্জনক নয়। চল ওপরে যাওয়ার জন্য তৈরি হ। দেখ দেখ তুই খুব বড় ভুল করছিস। আসলে বন্ধু, কখনো কখনো এরম করা দরকার পড়ে। আরে তুমি আছো এসবের পেছনে? পার্কিং ইনচার্জ বিনোদ। আপনি আমায় ডেকেছেন? আমি বিনোদ, এখানকার পার্কিং ইনচার্জ। বাচ্চাটা কোথায়? বল। মানসী ভেতরে আছে। আমাকে মেরো না, আমাকে সরি মেরো সরি না। সরি বাবু,
ভয় পেও না, ভয় পেও না। আমি সিআইডি থেকে আসছি তোমাকে সাহায্য করার জন্য। আঙ্কেল আঙ্কেল আমাকে বাঁচাও না। সাবধানে। মানুষই আমার সোনা আমার সোনা। আপনি কে আর আমরা আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার হাজব্যান্ডকে মেরে আমার বাচ্চাকে এখানে উঠিয়ে নিয়ে এসেছেন? এ কি বলবে? এ মানুষ না, এ জানোয়ার। এ তো নিজেই নিজের মেয়েকে বিক্রি করতে গিয়েছিল। যখন আমি ওকে বারণ করলাম তখন ও ওকে অনাথ আশ্রমে দিয়ে এলো। এখন ওকেই আবার কিডন্যাপ করে নিজের কাছে ফিরিয়ে আনতে চায়। কি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? স্যার, মানুষই আমারই মেয়ে। এ মিথ্যে কথা, মানুষই আমার মেয়ে। মানুষই তোমারই, কিন্তু জন্ম আমি ওকে দিয়েছি। এরকম লোক তুই প্রথমে নিজের মেয়েকেই রেখে এসেছিলি, আর এখন ফিরে পাওয়ার জন্য অপরাধের রাস্তা নিয়েছিস। কেন করেছিস তুই এসব? ওই সময় আমি নিজের খরচাই চালাতে পারতাম না, তাহলে আমি বাচ্চাকে কি করে পালন করব? আমি এই জন্য ওকে অনাথ আশ্রমে ছেড়ে এসেছিলাম। ভেবেছিলাম ওখানে ভালো করে মানুষ হবে ও, কিন্তু কিছুদিন পর আমার ওকে খুব খুব মনে পড়ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। তারপরে আমি ভাবলাম আমি ওকে নিজে মানুষ করব। পয়সা আমি ওখান থেকে যেমন করে হোক জোগাড় করব, কিন্তু নিজের মেয়েকে আমি নিজের হাতেই মানুষ করব। তারপর আমি অনাথ আশ্রমে গেলাম। ওখানে গিয়ে জানতে পারলাম সুধীর আমার বাচ্চাকে দত্তক নিয়ে নিয়েছে। তারপর আমি সুধীরকে অনেক করে বললাম, আমি অনেক কাঁদলাম ওর কাছে, কিন্তু ও আমার বাচ্চাকে ফেরত দিতে রাজি হলো না। বলবে না কেন? ওই বাচ্চাটার বাবাও। বাবা তো আমি ওর বাবা। এই জন্যই তো আমি ওর কাছে চাইতে গিয়েছিলাম, কিন্তু ও কিছুতেই রাজি হলো না আমাকে দিতে। সুধীর মানুষকে দিতে অস্বীকার করা তুই ওকে খুন করালি? হ্যাঁ, মেরে দিয়েছি ওকে। মোহনের মাধ্যমে আমি বেহুশ করার আইসক্রিম খাইয়ে দিয়েছিলাম মানসীকে, যাতে ও খুনের সম্পর্কে কিচ্ছু না জানতে পারে, কিচ্ছু যেন না জানে। কিন্তু সুধীর মানসীকে নিয়ে মলে কেন এসেছিল? মানসির দিব্যি দিয়েছিলাম ওকে, যে শেষবারের মতো দূর থেকে মানসীকে একবার দেখিয়ে দে। কিন্তু তোমার উদ্দেশ্য তো অন্যরকম ছিল। সুধীরকে মার্ডার আর মানসীকে কিডন্যাপ করার প্ল্যান করে তুমি ওই মলে অপেক্ষা করছিলে। হ্যাঁ, টাকার লোভে তুই হীরার সঙ্গে মিলে জুয়েলারি সব লুট করতে চেয়েছিলি, কিন্তু তোর পার্কিং টিকিট ওখানে পড়ে যাওয়াতে তুই ধরা পড়ে যাস। খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। তোমার মেয়ের প্রতি ভালোবাসা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কোনো পদ্ধতি নয় যে নিজের মেয়েকে ফিরে পাওয়ার জন্য। নিয়ে যাও একে। এক মায়ের ব্যথা আমি বুঝতে পারি। আপনি আমাকে ক্ষমা করুন। আমার স্বামীর ভুলের জন্যে মানসী আবার অনাথ হয়ে গেল। আমাকে ক্ষমা করুন। তুমি যখনই চাইবে আমার বাড়ি আসতে পারো। আমার ঘরের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। আমাকে ক্ষমা করো।
আমাদের সঙ্গে চলো না, আমরা সবাই একসাথে থাকবো।